হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওদিকে কালচে সবুজ রঙের ছাতা হাতে দাঁড়িয়ে আছে রোহানি। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টির ঝমঝম শব্দে আশেপাশের কোনো শব্দ শোনা যাচ্ছে না। যত দূর চোখ যায় সাদা ঝাপসা দৃষ্টি। এত বৃষ্টির মধ্যে স্টিল বডির মতো দাঁড়িয়ে আছে সে। তার চোখে এক রাশ ক্ষোভ। সেই ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে আছে সাদা কুয়াশার মতো আবরণের দিকে। এক পলক দেখলে মনে হবে বৃষ্টির প্রতি তার যত ক্রুদ্ধতা, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দৃষ্টিগোচর হবে অন্য কিছু। তার 1.5 হাত দূরে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে 28 বছরের এক পুরুষ। নিঃশব্দে লোকটার সামনে দাঁড়ালো রুহানি। বৃষ্টির দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, ইস, কি সুন্দর বৃষ্টি! আজ সারাদিন এমন পড়তে থাকুক, থামতে হবে না। প্রকৃতির সকল ময়লা ধুয়ে নিয়ে যাক। আমার যে বৃষ্টি কি ভালো লাগে, আপনার কেমন লাগে? আচমকা অচেনা এক মেয়ের মুখে প্রশ্ন শুনে কিছুটা হতবাক হলো হিরণ। কিন্তু সেই বিস্ময়ের বেশি সময় স্থায়ী হলো না। খুশিতে গদগদ হয়ে গেল। নিজ থেকে একটা মেয়ে তার সাথে কথা বলতে এসেছে, এতে যেন সে খুশিতে প্রায় হার্ট অ্যাটাক করবে। কণ্ঠে খুশির রেশ ধরে রেখে বলল, আমার বেশি একটা ভালো লাগে না, তবে পাশে এমন সুন্দরী মেয়ে থাকলে বৃষ্টি বিলাস মন্দ নয়। ও তাই? ঠোঁট বাঁকিয়ে হাসল রুহানি। ডাগর ডাগর চোখ আর গোলাপের লিপস্টিকের ঠোঁট দেখে হিরণের চোখ দুটো চকচক করে উঠল। বুকের ভেতরটা কেঁপে উঠল। এ যেন মেঘ না চাইতেই জল। মেয়েটাকে কোনোভাবে উঠিয়ে নিয়ে চালান করতে পারলেই বেশ বড় সড়ো অ্যামাউন্ট আসবে হাতে। তাতে করে সারা মাসের মাল পানির টাকা চলে আসবে। নিষিদ্ধ পল্লী সর্দার রানীর ডান হাত সে। 28 বছরে এই পুরুষের কথার মধ্যে অন্যরকম একটা জাদু আছে। সুরেলা কণ্ঠের জাদুতে মেয়ে মানুষ কাবু করে তার বেশি সময় লাগে না। এরপর ধীরে ধীরে প্রেমের অভিনয় করে জালে ফাঁসিয়ে তুলিয়ে দেয় সর্দারিনীর হাতে। বিনিময়ে পায় মোটা অঙ্কের টাকা। কারোর জন্য অপেক্ষা করেছিলেন? রোহিণীর চোখে প্রশ্নের উকি ঝুঁকি। হিরণ নিজেকে সামনে লাজুক হেসে বলল, আপনার জন্য। ইস, কি যে বলেন! রুহানি লাজুক হেসে উঠল। হিরণ মনে মনে খুশি হলো। মেয়েটাকে পটাতে তার বেশি বেগ পেতে হবে না। শিকার নিজেই এসে জালে ধরা দিচ্ছে। হঠাৎ করে রুহানির চোখ দুটো আরো মোহনীয় হয়ে গেল। ছাতা বন্ধ করে ধীরে ধীরে হিরণের দিকে এগোলো। রুহানির এগোনোর ভঙ্গি দেখে হিরণের বুকের বাপাস ধরে পড়ে যাওয়ার ভান করলো। রুহানি এগিয়ে এসে নিজের হাতটা হিরণের হাতের ওপরে রাখলো। হিরণ নিজের হাত সরিয়ে রুহানির হাত ধরে হাট বরাবর ধরে চোখ বন্ধ করে ফেললো। হঠাৎ খচ করে বুকের বাপাশে কিছু একটা বিঁধতেই হিরণের চোখ বড় করে রুহানির দিকে তাকালো। রুহানির মুখে কুটিল হাসি। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক ছোট নাইফ রুহানির ওঠানামা করতে লাগলো। মুখ থুবড়ে পড়ে গেল হিরণ। বৃষ্টির পানির সাথে রক্তের ধারা নেমে যাচ্ছে। প্রকৃতির আরও একটা ময়লা ধুয়ে গেল বৃষ্টির সাথে। ওদিকে সারা বাড়িতে সাজু সাজু রব। আজ বহু মাস পর ঘরে ছেলে আসবে, এতে যেন আনন্দ ধরে না। নাসিমা বেগম উৎফুল্লতার সাথে একে একে ভারী পদ রান্না করছেন। ছেলেটা এতদিন পর আসবে, তার খাতির যত্নে কোনো ত্রুটি রাখতে চান না তিনি। বাইরে কি খায় না খায় তা তো জানা নেই। কাজে চাপে নিশ্চয়ই ঠিক মতো খাবার খেতে পারে না। নাসিমা বেগমের সাথে হাতে কাজ করছে কাজের মেয়ে মিতু ও তার বড় মেয়ে তিশা। তিশার বিয়ে হয়েছে চট্টগ্রাম শহরে। স্বামী সেখানকার এশিয়ান ব্যাংকের ম্যানেজার। বাচ্চা কাচ্চা এখনো হয়নি। ইয়েশফি আসবে শুনে মেয়েকে খবর দিয়ে এসেছেন। তুষ্টি নিজ হাতে সারা বাসা গুছাচ্ছে। তার সাথে আজ আজিম সারোয়ারও যোগ দিয়েছেন। গাড়ির শব্দ পেতেই নীল রঙের দালানের হই হল্লা পড়ে গেল। তুষ্টি বুক সেলফ গুছানো রেখে দরজা খুলতেই ছুট লাগালো। দাভাই এসেছে। দৌড়ে সদর দরজা খুলে দিল। ইয়াশফি ততক্ষণে গাড়ি থেকে বেরিয়ে গেছে। তুষ্টি গিয়ে দাদা ভাই বলে ঝাঁপিয়ে পড়ল। আচানক হামলায় ইয়াশফির টালমাটাল অবস্থা বুঝতে পেরে বোনকে আগলে নিল। কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন অনেক ভালো আছি। আজিম সারোয়ার এগিয়ে এলেন। তুষ্টি ইয়াশফিকে ছাড়তেই মামা ভাগ্নে একে অপরকে জড়িয়ে ধরল। আজিম সারোয়ার ভাগ্নের পিঠে চাপড় মেরে বলল, কি খবর ইয়াংম্যান? আর খবর? ইয়াশফির গলার স্বর কেমন জানি শোনালো। আজিম সারোয়ারের নিজেকে ছাড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? জীবন আমার যায় আসে মামা। ইয়াশফির কথা শুনে আজিম সারোয়ার হো হো করে হেসে উঠল।
তুষ্টি অমরকে দেখিয়ে জিজ্ঞাসা করলো। ইনিকে? ইয়াশফি এক পলক অমরের দিকে তাকালো ও অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আমার পিএ। ও আচ্ছা, আগের জনকে বাদ দিয়ে দিয়েছ? ইয়াশফি শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছোট করে উত্তর দিল। কিছুদিন হলো। আজিম সারোয়ার সবাইকে তাড়া দিলেন ভেতরে যাওয়ার জন্য। ইয়াশফি ভেতরে যেতেই নাসিমা বেগম এসে তাকে জড়িয়ে ধরে মরা কান্না জুড়ে দিল। হোক তার নিজের সন্তান নয়, তাই বলে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ তো সেই করেছে। মামি কেঁদো না, এমন কিছু করলে কিন্তু আর আসবো না। নাসিমা বেগম চোখ মুছতে মুছতেই ইয়াশফির কান টেনে ধরে বলল, আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তোমার থেকেই শিখেছি, না খেয়ে দিয়ে নিজের ক্ষতি করার ব্ল্যাকমেল করে আমাকে আনলে। নাসিমা বেগম ইয়াশফির কপালে স্নেহময় চুমু খেল। ইয়াশফি আবেশে চোখ বন্ধ করে নিল। মামির শরীর থেকে কেমন যেন মায়ের ঘ্রাণ আসছে। তিশা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছে, একটা বারও সামনে এলো না। তুষ্টি অমরের হাত থেকে বইয়ের স্তূপ নিয়ে খুলতে বসে গেছে। কাগজে মোড়ানো অংশ খুলে বইগুলো উল্টে পাল্টে চেঁচিয়ে উঠল। এই তুমি আমার জন্য কি বই এনেছো? কেন, কি হয়েছে? আমি সামাজিক রোমান্টিক বই পড়ি, আমার পছন্দ থ্রিলার। ইয়াশফি চোখ বন্ধ করে জিহ্বায় কামড় দিল, এরপর নিজের কান ধরে বলল, বেমালুম ভুলে গেছি। হ্যাঁ, আমাদের যে ভুলে যাওনি তাই বেশি। আজিম সারোয়ার মেয়েকে উদ্দেশ্য করে বলল, এখন না হয় এগুলো পড়ে নে, আর তিশামা ছেলেটাকে খাবার দেওয়ার ব্যবস্থা করো। কত দূর থেকে এলো। হ্যাঁ যাচ্ছি। তুষ্টি, আমার সাথে একটু আয়। নাসিমা বেগম তুষ্টিকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। ইয়াশফি তিশাকে দেখে ধীর পায়ে হেঁটে ওর সামনে দাঁড়ালো। তিশা তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটা দেখলে ইয়াশফির কেন জানি বুক কাঁপে। মনে হয় এর থেকে লুকিয়ে থাকতে পারলেই ভালো। সৌজন্যতার খাতিরে প্রশ্ন করল, কেমন আছিস তিশা? তিশা চোখ দুটো আরো সরু করে শব্দ করে শ্বাস ফেলল, যাতে ইয়াশফির দুরু দুরু ভাবটা আরো বাড়ে। তিশা ইয়াশফিকে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, ইয়াশফি মাহবুব এত বড় ভুল কি করে করলো? থ্রিলার বইয়ের বদলে সামাজিক রোমান্টিক বই এনেছে। ইয়াশফি মাহবুব তো এরকম ভুল করেন না। ওদিকে সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো উপরে ছুড়ে দিল রুহানি। সব সময় সিগারেট খায় না সে। যখন অতিরিক্ত চিন্তা হয় আর সারা পৃথিবী শূন্য শূন্য লাগে, তখনই সিগারেট টান দেয় ও। হুট করে কেন যে সে সিগারেটে আসক্ত হয়ে গেল তা সে নিজেও জানে না। পায়ের জুতো দিয়ে মাটিতে খুঁড়তে খুঁড়তে পুরনো ভাবনায় ডুব দিল। মাসুম পাশ ঘেঁষে বসে রুহানির দিকে তাকালো। মেয়েটার জীবনে কি থেকে কি হয়ে গেল? উদাসীন রুহানিকে দেখলে মাসুমের ভিতরে অস্থির অস্থির লাগে। মেয়েটার হাসি খুশি ভাবে সংসার করার কথা ছিল, কিন্তু একটা ঝড় এসে সব এলোমেলো করে দিল। যার কুল কিনারা খুঁজে পায় না ও। মাসুম রাতের আকাশে তাকিয়ে রুহানিকে উদ্দেশ্য করে বলল, শফিক গাজীকে হুমকি ধমকি দিয়ে ছেড়ে দিয়েছি, আর সালমানকে অলরেডি হাত পা ভাঙ্গা শেষ। ভোর সকালে কোনো সরকারি হসপিটালের সামনে ফেলে আসব। রুহানি শান্ত দৃষ্টিতে বন্ধুর দিকে তাকালো, কোনো উত্তর দিলে না। সিগারেট শেষে টান দিয়ে বাকি অংশটা মাটিতে ফেলে জুতো দিয়ে পিষতে পিষতে বিচলিত গলায় বলল, আমার সাথে থেকে নিজের বিপদ কেন বাড়াচ্ছিস মাসুম? তুই পারিস না সবার মতো আমাকে ছেড়ে চলে যেতে? আমি তোকে ছাড়তে পারবো না রুহানি। কেন পারবি না? ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। বন্ধুর এত বড় বিপদে তোকে ফেলে বেঈমানের পরিচয় দিতে পারবো না। রুহানির চোখ দুটো ছলছল করে উঠল। মাসুমের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, জীবনে আমি নিশ্চয় অনেক ভালো একটা কাজ করেছিলাম রে, যার জন্য তোকে বন্ধু হিসেবে পেয়েছি। মাসুমের চোখ দুটো টলমল করে উঠল। আড়ালে চোখ মুছে রুহানির মাথায় হাত বোলালো। রুহানি মাসুমের কাঁধে মাথা রেখে নীরবে কাঁদছে। টুকু বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে এলো। আফা, গতকাল দুপুরে আপনারে একটা পোলায় খুঁজতে আইছিল। আমগো বস্তির সবাইরে আপনার ছবি দেখাইয়া জিগাইছে। আমার বন্ধু করিমরেও জিগাইছিল। করিম তো আপনারে চিনে, কিন্তু হেই পোলার কাছে পরিচয় দেয় নাই। রুহানি কাঁধ থেকে মাথা উঠিয়ে কপাল কুঁচকে মাসুমের মুখের দিকে তাকালো। মাসুমের মুখেও বিস্ময়। মাথা নাড়িয়ে বোঝালো সে কিছু জানে না। রুহানি টুকুকে জিজ্ঞাসা করলো, কে সেই লোক? আমি কইতে পারি না, করিমে কইতে পারবো। ওদিকে নিজের দুতলা ডুপ্লেক্স বাসায় ফিরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ইয়াশফি। সারা দুপুর বিকেল কেটেছে তার চরম অস্তিতে। এতদিন পর বাসায় গিয়েও তার ভয় কাটেনি। মনে হচ্ছিল এই বোধহয় কোনো অঘটন ঘটে গেল। তিশা না থাকলে হয়তো এতটা অস্বস্তি লাগতো না।
মেয়েটা কীরকম করে যেন ওর দিকে তাকায়। সেই নজর উপেক্ষা করার দায়। তিশাকে এড়িয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো ওর জুহরির চোখ। মেয়েটা যেন সব দিকে লক্ষ্য রাখে। আগে মোটামুটি ভালো একটা বন্ডিং ছিল ওদের দুজনের। সেই বন্ডিং ফাটল ধরিয়েছেন আজিম সারোয়ার। তার ইচ্ছে ছিল তৃষাকে ইয়াশফির বউ করবে, কিন্তু এতে ইয়াশফি বা তৃষা কেউই মত দেননি। ভাই বোন ছাড়া তারা একে অপরকে কখনো অন্য নজরে দেখেনি। কিন্তু ইয়াশফি খেয়াল করেছে এরপর তৃষা ওর থেকে অদৃশ্য দূরত্ব তৈরি করেছে। ইয়াশফি এইসব নিয়ে ঘাটাঘাটি করার সময় পায়নি। রাজনীতি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে, বাকি দিকে সময় দেওয়ার নজর কই। এতদিন পর তৃষার মুখোমুখি হওয়ায় সে হঠাৎই অস্বস্তিতে পড়ে গেল। আর একটু সময় থাকলে নিশ্চয়ই দম বন্ধ হয়ে মরে যেত। এখন সে পরিবারের থেকে যত দূরে থাকবে ততই মঙ্গলজনক। ফ্রেশ হয়ে বের হতেই খাটের উপরে থাকা মোবাইলটা ভাইব্রেট করে উঠল। ইয়াশফি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মোবাইল হাতে তুলে নিল। স্ক্রিনে অপুর নামটা জল করছে। রিসিভ করে কানে দিতেই ওমর দরজা ঠেলে ভেতরে ঢুকলো। হাতে ট্রেতে ফ্রেশ মাল্টার জুস। ভাই আপনার জুস। ইয়াশফি আঙুলের ইশারায় সামনে রাখতে বলল। গম্ভীর কণ্ঠে মোবাইলের অপর পাশে থাকা অপুকে বলল, হ্যাঁ অপু বলো। অপু কি বলল তার শোনা গেল না। তবে একটু পর অমর খেয়াল করলো ইয়াশফির চোখ মুখে আতঙ্কে ছেয়ে গেছে। অবিশ্বাস্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। কঠিন গলায় চেঁচিয়ে উঠল, কি বললে? ও পালিয়ে গেছে? তোমরা কি করছিলে তখন? তোমাদের চোখ ফাঁকি দিয়েও বের হলো কি করে? ইয়াশফির চোখে চাপা ভয়। মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এতটা ভীত সন্ত্রস্ত ইয়াশফিকে অমর আগে কখনো দেখেনি। অমর চিন্তায় পড়ে গেল। কে পালিয়ে গেছে যার জন্য মন্ত্রীর চোখে স্পষ্ট ভয়ের আভাস? কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কি? ওদিকে চোখে পানির ঝাপটা পড়তেই পাতা নড়ে চড়ে উঠল ইরফানের। ঘাড় ধরে ধীরে ধীরে মাথা উঠিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। ঝাপসা চোখে চারিদিকে অজানা মানুষ থেকে ধর ফরিয়ে উঠে বসল। সবাইকে না চিনলেও তার সামনে মগ হাতে যেই ছেলেটা দাঁড়িয়ে আছে তাকে এক নিমেষেই চিনে ফেলেছে। অমরকে চিনে না এমন মানুষ আছে নাকি? মন্ত্রীর ব্যক্তিগত সহযোগী বলে কথা। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, আমাকে উঠিয়ে এনেছেন কেন? অমর গ্লাসটা সামনের এক ছেলের হাতে ফেরত দিয়ে দুই পায়ে ভর দিয়ে ইরফানের মুখোমুখি বসল। চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে শুধালো, ছেলেটা কোথায়? ইরফানের কপাল কুঁচকে এলো। কার কথা জিজ্ঞাসা করছে অমর? টলমলে চোখ দুটো স্বাভাবিক করে ফের প্রশ্ন তাক করলো, কোন ছেলের কথা বলছেন? যে ভিডিওতে ইয়াশফিক ভাইয়ের মতো সেজেছিল। মুহূর্তে ইরফানের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গেল। মুখের আদর বদলে গেল। চাপার রাগে সারা মুখ ছেয়ে গেল ওর। চোয়াল শক্ত করে উত্তর দিল, আমি জানি না। তাহলে কে জানে? ভিডিওতে থাকা মেয়েটা। কোথায় পাবো? তাও জানি না। আমি নিজেও ওকে খুঁজছি। সামনে ফেলে জ্যান্ত সমাহিত করব। আমাকে ঘোল খাওয়ানো বন্ধু সমাজে মুখ দেখানোর লায়ক রাখেনি। অমর তীর্যক দৃষ্টিতে ইরফানকে অবলোকন করছে। মুখ হলো মনের দর্পণ। মনের ভাব মুখে ফুটে ওঠে না। না ছেলেটার মুখ তো মিথ্যে বলছে না, তাহলে ঘাপলাটা কোথায়? কার কথায় এমনটা করেছো? মানে কি বলতে চাইছো? ভাইয়ের রেপুটেশন নষ্ট করতে কে বলেছে তোমাদের? ইরফান চোখ দুটো বড় বড় করে ফেলল। এরপর দ্রুত মাথা নাড়াতে নাড়াতে বলল, আল্লাহর কসম আমি কিছু করিনি। যা করা সব করেছে রুহানি। ও দাবার কুটি চেলেছে, আমাকে ফাঁসিয়েছে, নকল ইয়াশফি সাজিয়ে সবাইকে বোকা বানিয়েছে। অমরের কপাল কুঞ্চিত হয়ে গেল। চোখে গম্ভীর ভাব তুলে শুধালো, এই রুহানিটা আবার কে? যে মেয়েটাকে খুঁজছেন তার নাম রুহানি। আমি হলপ করে বলতে পারি সকল নষ্টের করে মেয়েটা। অমর সন্দিহান গলায় বলল, একটা সাধারণ মেয়ে এত কিছু কিভাবে করবে? ওকে সাধারণ ভেবে আমার মতো ভুল করবেন না। ও মোটেও সাধারণ মেয়ে নয়। আপাতমস্তক রহস্য মরানো। এমনভাবে কাজ করে কোনো চিহ্নই রাখে না। ওদিকে ওপর দিকে রক্ত লাল চোখ করে তাকিয়ে আছে ইয়াশফি। এই মুহূর্তে তার মন চাইছে অপুকে খুন করতে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তাকে রাতে জানানো হয়েছে। এত এত কড়া নিরাপত্তা লোক থাকার পরেও ছেলেটা পালালো কিভাবে? 2 দিন আগেও গোডাউনে ধুলোবালির ওপরে কালো কাপড় মুখে ঢাকা অবস্থায় পড়েছিল, আর আজ সে আজাদ। অপু মাথা নিচু করে কুই কুই করে বলল, সরি ভাই। ইয়োর সরি ইজ মাই ফুট। সেই ধমকে কেঁপে উঠল অপু। নিজের
বদলামির জন্য এখন তার নিজেরই আফসোস হচ্ছে। গতকাল যদি হেলামি না করে কড়া নিরাপত্তা দিত তাহলে ছেলেটা পালাতে পারতো না, কিন্তু নিজের দোষের কথা ইয়াশফিকে জানালো না, জানালে আস্ত রাখবে না। ভাই আমরা খোঁজ খবর নেওয়া শুরু করছি, কিন্তু সম্ভাব্য কোনো জায়গায় নেই। ওকে খুঁজতে যাওয়া আর খড়ের গাদায় সুচ খোঁজা একই কথা। হাতে নাগালে থাকলে পাওয়া দুষ্কর, ওর টিকে সন্ধানও পাবে না। তুমি যে আমার কত বড় ক্ষতি করলে অপু, তুমি নিজেও জানো না। ইয়াশফির শেষ কথায় অসহায়ত্ব ফুটে উঠল। ধুলো ময়লা পড়া মলিন মেঝের দিকে তাকিয়ে ইয়াশফি ভাবনায় ডুব দিল। ভেতরে ভেতরে ভয়ে মুষড়ে পড়ল। তবে কি তার পতন ঘনিয়ে আসছে? পতনের কথা মাথায় আসতেই মৃদু কেঁপে উঠল। একটু পরেই চোখের মধ্যে দাবানল খেলে গেল। না, এত সহজে হেরে যাবে না। যে হারে সেই মরে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলেও তাকে লড়াই করতেই হবে। অপু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে উসখুস করতে লাগলো, কিন্তু কিভাবে বলবে তা বুঝে উঠতে পারছে না। গতকাল ইয়াশফির সবচেয়ে বড় শিকার নাকে খড় দিয়ে পালিয়ে গেছে, আজ আবার নতুন ঘটনা। ইয়াশফি এত কিছু নিতে পারবে তো, কিন্তু না বললেও নয়। সে না বললে অন্য কেউ বলে দিবে, তখন সে তোপের মুখে পড়বে। অন্যজনের মুখ থেকে শোনার থেকে তার মুখে শুনলে বিষয়টা ভালো দেখায়। ভয়ে ভয়ে ডাকলো, ভাই একটা কথা ছিল। হ্যাঁ বলো। সালাম 2 দিন আগে লাপাত্তা হয়েছে। ইয়াশফি ভূত দেখার মতো চমকে তাকালো। অপু মাথা চুলকে বোকা ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ইয়াশফির সামনে তাকা চেয়ারে দূরে ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল, তুমি আমাকে আজ বলছো? ভাই আপনি শান্ত হন, আমরা আজকেই জেনেছি কে বা কারা তুলে নিয়ে গেছে। আমরা খোঁজ খবর নিয়ে বের করে ফেলবো। তবে ওকে আজকে সকালে সরকারি হাসপাতালের সামনে পাওয়া গেছে। চোখ দুটো নষ্ট করে দিয়েছে আর জিহ্বা কেটে নিয়েছে, যাতে কিছু দেখতে আর বলতে না পারে। ওর খবর পেলে কোথা থেকে? শরীফ গাজী পালাতক। আমার মনে হয় ওই শালাই সালমানের খবর দিয়েছে। শালারে পাইলে কাইটা নদীতে ভাসাই দিব। বাতিল মাল দিয়ে আমি কি করব? ইয়াশফি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে খেঁকিয়ে উঠল। অপু ইতস্তত করতে লাগলো। সে এখন মনে মনে আফসোস করছে। ইয়াশফিকে কথাটা বলা ঠিক হয়নি। ইয়াশফি রাগে নিজের চুল টেনে ধরে চিৎকার করে উঠল, শেষ করে দাও, বাতিল জিনিস দিয়ে আমি কোনো কাজ করি না। অপু কেঁপে উঠল। ইয়াশফি ভয়ানক রেগে গেছে। এখন যে কি করবে তা সে নিজেও জানে না। আপাতত এখান থেকে ভাগতে হবে, নয়তো চরম বিপত্তিতে পড়বে, এমনকি জান খোয়াতেও পারে। ওটা তো এমনি মরা ভাই, মরা মেরে খুনের দায় দিবেন? তাছাড়া যা বলার বলেই তো দিয়েছে। সালমান আমাদের বিষয়ে ভালোই বেশ কিছু জানতো। ইয়াশফি ফ্যাকাশে দৃষ্টিতে তাকালো। শীঘ্রই ঘূর্ণিঝড় বয়ে যাবে। তার সবকিছু লণ্ডভণ্ড হতে খুব বেশি দেরি নেই। এত ক্ষমতা, টাকা পয়সা, নিজের মানুষ সব কি তাহলে হারাতে চলল? ওদিকে হাসপাতালের বেডে বসে আরাম করে আপেল চুপোচ্ছে রুহানি। তার ধ্যান জ্ঞান শুধুমাত্র এখন আপেলের দিকে, বাকি সব চুলোয় যাক। এক হাতে ব্যান্ডেজ, পাশেই দাঁড়িয়ে আছে মাসুম। ওর মুখটা চুপসে আছে, অথচ রুহানি সেদিকে একটি বারও নজরও দেয়নি। মাসুম কাচুমাচু করে লঘু স্বরে বলল, একটু বসতে দে। রুহানি ভ্রুকুচু করে তাকালো। তার চোখে মুখে বিরক্তি। বেঞ্চি কেটে সারা শরীর টান টান করে বলল, রোগীকে আমি নাকি তুই? তুই? তাহলে বেডে কে থাকবে? তুই থাকবি। চুপচাপ দাঁড়িয়ে থাক। 2 ঘন্টা যাবৎ দাঁড় করিয়ে রাখছিস, পা দুটো একটু পর অবশ হয়ে যাবে। হোক তোর শাস্তি এটা। তোকে কি বলেছিলাম আমি হসপিটালে নিয়ে আসতে? এর জন্যই বলে বালু করলে বালু নাই, সালাম করলে দোয়া নাই। রুহানি মুচকি হাসলো। সকালে রাস্তায় এক পিচ্চিকে বাঁচাতে গিয়ে হাতে আঘাত পেয়েছে, অনেকাংশই কেটে গিয়েছে। কিন্তু রুহানি কিছুতেই হাসপাতালে আসবে না। কিন্তু মাসুম জোর জবস্তি করে নিয়ে এসছে। কাটা ছেঁড়ায় 3টে সেলাই লেগেছে, অথচ এই মেয়ে নাকি সেটা নিয়ে বাসায় থাকার চিন্তা ভাবনা করছিল। হাতের ব্যান্ডেজে টান পড়ায় সেদিকে তাকিয়ে নাক সিটকালো রুহানি। রক্তের দাগ দেখা যাচ্ছে। এটা বড়জোর 2 থেকে 3 দিন হাতে থাকবে, তাও মাসুমের চিল্লাচিল্লিতে। এরপর এই ব্যান্ডেজ খুলে কোথায় ফেলে দিবে তার হদিশ রুহানি নিজেও জানে না। ছোটখাটো আঘাতে নজর দেওয়ার সময় আছে নাকি তার? এর থেকে কত বড় আঘাত তার বুকের ভেতরে রয়েছে, প্রতিনিয়ত হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। সেটা কি দেখেছে? মাসুম এক পর্যায়ে রুহানিকে ঠেলে ঠুলে সরিয়ে বেডে জায়গা করে বসলো। এতে যেন সে ভারতবর্ষ জয় করে ফেলেছে। মেয়েকে হাসি দিয়ে মোবাইলে গেমস খেলতে ব্যস্ত হয়ে পড়ল।
রুহানি আপেল শেষ করে ঝুড়ি থেকে কমলা হাতে নিয়েছে। মনোযোগ সহকারে কমলার খোসা ছাড়াতে ব্যস্ত হয়ে গেল। তখনই রুমে ঢুকলো ডাক্তার। বয়স বেশি না, সবে মাত্র ইন্টার্ন করেছে। এগিয়ে এসে রুহানির হাত চেক করতে লাগলো। ব্যথা কমেছে? জি কমেছে। আপনাকে দেখে অবাক হচ্ছি, অনেক সাহসী মেয়ে আপনি। তো রক্তকরণ হলো, তবু আপনি স্ট্রং। রুহানি চুপচাপ কমলা মুখে পুরল। আগ বাড়িয়ে কথা বলা তার পছন্দ না, তাই নীরবতাই শ্রেয়। ডাক্তার অনেক কিছু জিজ্ঞাসা করেছে আর রুহানি হুঁ হাঁ করছে। মাসুম মিটমিট করে হাসতে লাগলো, তবে একটু চিন্তায় আছে। এত কথা শুনে রুহানি আবার ডাক্তারের নাক বরাবর ঘুষিনা মেরে দেয়। রুহানিকে দেখা শেষ করে ডাক্তার জিজ্ঞাসা করলো, আপনার রক্তের গ্রুপ কি? রুহানি ডাক্তারের দিকে না তাকিয়ে কমলার আঁশ ছাড়াতে ছাড়াতে বলল, সি পজিটিভ। ডাক্তার থতমত খেয়ে গেল। সি পজিটিভ? রক্তের গ্রুপ আবার সি পজিটিভ হয় নাকি? ওদিকে চরম অস্বস্তিতে দিনটা কেটেছে ইয়াসফির। সারাদিন কোনো কাজে মন দিতে পারেনি। উদাস মনে আসন্ন বিপদের কথা ভেবেছে। কত চড়াই উতরাই পেরিয়েছে, এত দূর এসেছে। একটা ভুলে সব শেষ হয়ে যাবে, সেটা সে কিছুতেই মানতে পারছে না। তার স্বপ্নের সাম্রাজ্য এক নিমিষেই ধূলিসাৎ হবে, এটা তার দেহ মন মানতে রাজি নয়। পার্টি অফিস বাকি আনুষঙ্গিক কাজকর্ম এক প্রকার ফেলে বাসায় চলে এসছে ও। এখানে এসেও শান্তি পাচ্ছে না, বুকের ভেতরে হাহাকার করে উঠছে। এখন তার ভীষণ করে মানসিক শান্তি প্রয়োজন, যেটা সে একটা মাত্র মানুষের কাছেই পেতে পারে। পাঞ্জাবি পাল্টে টি শার্ট পরে নিল, জলপাই রঙের প্যান্টের সাথে ম্যাচিং করে ক্যাপটা হাতে নিল। বাবি চুলগুলো এলোমেলো করে চোখের সামনে ফেলে মাস্ক পরতে পরতে বাসা থেকে বেরিয়ে গেল। অমর বাসায় নেই। আজ তার কাজগুলো যতটুকু পারবে অমর সামলাবে। গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি স্টিয়ারিং ঘোরালো। পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা লাগবে। রাস্তায় রাতের খাবার খেয়ে নিবে। অপুকে কল করে রাস্তা থেকে পিক করে নিয়ে নিল। গন্তব্যস্থল যত সামনে আসছে ইয়াসফির বুক তত হাতুড়ি পেটা করছে। ইচ্ছা করছে ছুটে চলে যেতে, সামান্য পথটুকু দূরত্বের তার সইছে না। গাড়ির হেডলাইট ধরিয়ে হর্ন দিতেই দারোয়ান এগিয়ে এলো। ইয়াসফি প্রয়োজনীয় আলাপ সারতেই দারোয়ান সালাম ঠেকিয়ে হন্ততন্ত গতিতে সদর দরজা খুলে দিল। ইয়াসফি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে ভেতরে ঢুকলো। গাড়ি পার্ক করলো অপু। পরিচিত দরজায় কড়া নাড়ল। চেনা মানুষগুলো ইয়াসফিকে এখানে দেখে অবাক হলো না। সেখানে কর্মরত রবিন কপালে সালাম ঠেকালো। স্যার, আপনি? চাবি দাও। এলোমেলো চাবির গোছা থেকে রবিন একটা চাবি বের করে এগিয়ে দিল। স্যার। ইয়াসফি দাঁড়ালো না, চাবি নিয়ে দৌড়ালো কাঙ্ক্ষিত স্থানে। লাইট জ্বালিয়ে হিম শীতল রুমে ঢুকতেই শীত দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। পাতলা শার্টের ফাঁক দিয়ে হির হির করে শীতল বাতাস ঢুকছে, যাতে ইয়াসফি থেকে থেকে কেঁপে উঠছে। তবে ঠান্ডা তাকে দমিয়ে রাখতে পারল না। এগিয়ে গিয়ে চাবি ঘুরিয়ে বড় ফ্রিজটা ডয়ারটা খুলল। হাতল ধরে টান দিতে চোখের সামনে আনন্দ সুন্দরী মেয়ের মুখখানা দৃষ্টিগোচর হলো। ইয়াসফি চোখ দুটো খুশিতে টলমল করে উঠল। বরফের মতো ঠান্ডা গালে হাতে রেখে হিসিয়ে বলে উঠল, আমার স্লিপিং বিউটি। প্রতিবারের মতো এবারও ইয়াসফির চোখের ভ্রম হলো। মেয়েটার চোখের পাতা নেচে উঠল। ইয়াসফির মনে হলো ধীরে ধীরে চোখ খুলে মেয়েটা তাকালো। করুণ গলায় বলল, আমাকে মুক্তি দাও মা। পুরো কথা মেয়েটাকে বলতে দিল না। ঠোঁটে আঙুল দিয়ে ফিস ফিস করে উঠল ইয়াসফি। চুপ করো, তোমাকে প্রাণ ভরে দেখতে দাও দেখি। মেয়েটা কেমন নিথর হয়ে গেল। সে যেন আল্লাহর কাছে নিজের মুক্তির প্রার্থনা করছে। মেয়েটার কথা বলা, তাকানো, আল্লাহর কাছে আরজি জানানো সবাই ইয়াসফির কল্পনা। লাশের পক্ষে আদৌ কি তার সম্ভব? অপু হেলেদুলে রুমের ভেতরে ঢুকলো। ঢুকতে না ঢুকতেই দাঁতে কামড় দিয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কি ঠান্ডা! 1 মিনিট দাঁড়িয়ে থাকার দায়। সারা গায়ে হাত বুলাতে বুলাতে সামনে এগোলো। ইয়াসফি একা একা লাশের সাথে বিড় করছে। ইয়াসফিকে দেখে অপুর একটা গানের কথা মনে পড়েছে। ওই যে ওই গানটা আছে না, মইরা গেলে কানবা ঠিকই, বাচ্চা থাকতে বুঝলা না, বেঁচে থাকতে মূল্য দেয়নি, এখন মরে যাওয়ার পর পাগলামি করছে। আচ্ছা, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে ভালোবাসার মানুষকে এভাবে রেখে কষ্ট দেয়? অপুর মাঝে মধ্যে মনে হয় ইয়াসফি ভয়ানক মানসিক রোগে আছে। যদি না থাকতো তাহলে এতদিন লাশ সংরক্ষণ করে রাখতো না। এই মেয়ে
চোখ খুলো না, আমি তোমার সব কথা শুনবো। একবার ফিরে আসো। অসহায় গলায় ইয়াসফি বলে উঠল। অপু ধীরে ধীরে ওর পাশে গিয়ে মিনমিন করে বলল, ভাই, একটা মৃত মানুষকে আর কতদিন রেখে কষ্ট দিবেন? আমি বলে কি এবার একে দাফন দিয়ে দেন। ইয়াসফি চোখ লাল করে অপুর দিকে তাকালো। মেয়েটার গাল ছেড়ে হুট করেই অপুর গলা চেপে ধরে ভাঙা গলায় বলল, আমার থেকে ওর মুক্তি মিলবে না। আমাকে একা করে যা শাস্তি ওকে পেতেই হবে। অপু চোখ মুখ অন্ধকার দেখছে, মনে হচ্ছে সে এখন লাশ হয়ে যাবে। চোখ উল্টে প্রাণবায়ু বোধহয় বের হয়ে গেল। ইয়াসফি ছেড়ে দিল। অপু গলা ধরে খুক খুক করে কেসে উঠল। এক মুহূর্তে মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসেছে। ইয়াসফি আবারও মেয়েটার লাশ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বিড়বিড় করে কথা বলছে। অপু এবার নিশ্চিত হয়ে গেল ইয়াসফি দেখতে স্বাভাবিক মনে হলেও ওর ভয়ানক মানসিক রোগ আছে। ওইদিকে কড়াইতে তেল দিয়ে চপিং বোর্ডে পেঁয়াজ কুচি করতে লেগে পড়ল। ফ্রিজ থেকে কাঁচা মরিচ বের করে সেগুলো কুচি করে নিল। গতকালের ভাত আছে, সেগুলো দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ফাটিয়ে ফ্রাইড রাইস বানিয়ে ফেলবে। গরিবের ফ্রাইড রাইস শব্দটা উচ্চারণ করে মনে মনে হাসল রুহানি। হাত চালিয়ে কাঁচা মরিচ কুচি করলো। এক হাতে কাজ করতে একটু কষ্টই হচ্ছে। দরজা দিয়ে একবার উকি মেরে দেখলো মাসুম খাটে বসে মন দিয়ে গেমস খেলছে। ছেলেটা গেমসে আসক্ত। গেমস পেলে দিন দুনিয়া ভুলে যায়। তেল গরম হতেই সেখানে পেঁয়াজ মরিচ কুচি ছেড়ে দিল। হালকা বাদামি রং আসতেই ডিম ফাটিয়ে দিল। হালকা ভাজা ভাজা হয়ে গেলে ভাত দিয়ে 3 মিনিট নাড়িয়ে চুলা বন্ধ করলো। মিট সেফ থেকে প্লেট নিতে নিতে জোরে গলা হাঁকিয়ে জিজ্ঞাসা করলো, মাসুম আরও কিছু খাবি? মাসুম মোবাইল থেকে চোখ না সরিয়ে উচ্চস্বরে বলল, তুই বানালে অবশ্যই খাবো। শখ কত, মন চাইলে নিজে বানিয়ে খা, আমি আর কিছু করতে পারবো না। জিজ্ঞেস করে অপমান করলি? রুহানি রিনরিনে সুরে হেসে উঠল। দুটো প্লেটে খাবার নিয়ে বেডরুমে হাজির হলো ও। নে ধর, আজকের জন্য এতটুকুই। একবার প্লেটের দিকে তাকিয়ে আরেকবার রুহানির দিকে তাকালো মাসুম। মুখ ভোঁতা করে বলল, হ্যাঁ রে রুহানি, এতদিন পর তোর বাসায় এলাম, এই খাবার খাওয়াবি? রুহানি এক লোকমা মুখে পুড়ে আস্তে ধীরে চিবিয়ে নিল। এরপর মুখ ভেঙচি দিয়ে বলল, এক হাতে যে এতটুকু রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ বল। তোর জন্য ব্যান্ডেজটাও খুলতে পারি না, এক হাত দিয়ে কি কাজ করা যায়? মাসুম ভ্রু নাচিয়ে দাঁত গেলালো। অতঃপর মোবাইল রেখে খাবারের উপরে হামলে পড়ল। ক্ষুধা লেগেছে, এখন একটা কিছু পেলেই হলো। রুহানি খাবার শেষ করে বেসিনে প্লেট ধুয়ে যথাস্থানে রেখে দিল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এত রাতে কে এলো? নিজেই নিজেকে প্রশ্ন করলো। চেঁচিয়ে মাসুমকে দরজা খুলতে বলল, কিন্তু মাসুমের হেলদোলি নেই। সে কানে ইয়ারফোন গুঁজে মুভি দেখতে ব্যস্ত। অগত্যা রুহানিকে দরজা খুলতে হলো। দরজা খুলে অপর পাশের ব্যক্তিটাকে দেখে রুহানির বুকটা ধক করে উঠল। অবিশ্বাস্য নজর। চোখ কচলে নিজেকে চিমটি কেটে পরীক্ষা করে নিল। সে ভুল দেখছে না তো? দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা কাঁপা কাঁপা হাতে রুহানির গালে হাত রাখতেই রুহানি নিশ্চিত হলো সে স্বপ্ন দেখছে না। কতদিন পরে দেখা চোখ দুটো টলমল করে উঠল। আজ কান্নারা বাদ মানবে না, মানতে চাইলেও না। চোখের পানি ছেড়ে তার বুকে আছড়ে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। ওদিকে সুয়া খান গুনগুন করে একঘেয়ে সুরে কাঁদছে। কান্নার জোর বাড়ছে বই কমেনি। রায়ান খান রকিং চেয়ারে বসে গালে হাত দিয়ে রেখেছেন। এক পলক স্ত্রীর দিকে তাকিয়ে বড় করে দীর্ঘশ্বাস ছাড়লেন। তার চোখ দুটো বেইমান হয়ে গেছে, পানি পড়তেই চায় না। তার স্ত্রী এর জন্য তাকে পাষাণ উপাধি দিয়েছে। রায়হান খানের মনে হচ্ছে আসলেই সে খুবই পাষাণ, নয়তো আদরের মেয়ে হারিয়ে এভাবে চুপচাপ বসে থাকতে পারতো না। সুভা খান হঠাৎ করেই উঠে বসলো। চোখ দুটো আঁচলে মুছতে মুছতে অনুরোধী গলায় বলল, তুমি আরেকবার যাও না ওর কাছে। রায়হান খানের চোখে অসহায়ত্ব ফুটে উঠেছে। মুখটা বেলুনের মতো চুপসে গেল। মাথা নিচু করে নজর দিল টাইলসের দিকে। সুভা খান মুহূর্তেই অঙ্গারের মতো জ্বলে উঠলেন। ওর সমস্যা কি? আমার মৃত মেয়েটাকে কেন নিজের কাছে রেখে দিয়েছে? বেঁচে থাকতে তো ওকে ভালোবেসে কম কষ্ট পাইনি, এখন মরে গিয়ে ও কি শান্তি পাবে না? সারা জীবন কি ওই বরফে মরে থাকবে? কবরের মাঝে কি ওর ভাগ্যে জুটবে না? কেমন বাবা তুমি? নিজের মেয়েটা মরে যাওয়ার পরও কবরে শোয়াতে পারোনি? তুমি বাবা নামে কলঙ্ক।
সুহা খানের এক একটা কথা রায়হান খানের বুকে তীরের মতো বিঁধল। আসলেই তো সে বাবা নামে কলঙ্ক। নয়তো মাসখানেক আগে মারা যাওয়া মেয়েটাকে আজও কবর দিতে কেন পারল না? টাকা পয়সা ক্ষমতার কাছে আজও সব অসহায়। সুহা খান কাঁদতে কাঁদতে হাত তুলে আল্লাহর দরবারে আর্জি জানালেন, আল্লাহ একটু রহম করো আমার মেয়েটাকে, আর কষ্ট দিও না। এবার ওই জালিমের হাত থেকে রক্ষা করো, ওকে কবরের জায়গা করে দাও। আমি আর সহ্য করতে পারছি না। মেয়ে হারিয়ে যত না কষ্ট পাচ্ছি, তার থেকে বেশি কষ্ট পাচ্ছি এইভাবে যে আমার মেয়েটা মাস ধরে মারা গিয়েও এখনও কবর পায়নি, জানাজার নামাজ পায়নি। কতটা আজাব হচ্ছে ওর। তুমি একটা পথ দেখাও, ওর সকল গুনাহ মাফ করে কবর জানাজার নামাজ পেতে সাহায্য করো। তোমার তো বান্দাকে সাহায্য করতে কোনো উসিলা লাগে না। আল্লাহ, আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। সুহা খান ডুকরে কেঁদে উঠল। মায়ের এমন মর্মান্তিক হৃদয় বিদারক কান্না আল্লাহ কি দয়ালু হবেন না? অবশ্যই হবেন। নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় ও অসীম দয়ালু। রায়হান খান দেওয়ালে টানানো হাস্যোজ্জ্বল মেয়ের ছবির দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন, না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। মেয়ের লাশ দাফন করতে হলেও তাকে আবারও তার মুখোমুখি হতে হবে। এর জন্য সে হাজারো তোপের মুখে পড়তেও রাজি। মেয়েটা তো কবরের মাটি জানাজার নামাজ পাবে। ওদিকে ক্লান্ত পায়ে বাসার ভেতরে ঢুকতেই সোফায় কাউকে বসে থাকতে দেখলো ইয়াসফি। চোখ দুটো সরু হয়ে কপাল কুঁচকে গেল। অমরকে ডাকতে নিয়েও ডাকলো না। হেলতে দুলতে সামনে এগিয়ে গেল। সোফায় বসে থাকা লোকটা ইয়াসফিকে দেখেই দাঁড়িয়ে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এগিয়ে এসে ইয়াসফির সাথে কোলাকুলি করলো। পিঠে দরম করে এক ঘুষি মেরে বলল, একদমই ভুলে গেছিস। বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখার কোনো প্রয়োজনই নেই। বড় মন্ত্রী হয়ে গেছিস, এখন বন্ধুদের খবর রেখে কি হবে? ইয়াসফি এক নজরে সামনের ছেলেটার দিকে তাকিয়ে রইল। কপাল কুঞ্চিত হয়ে আসছে। ছেলেটা অপ্রস্তুত হয়ে গেল। নিজেকে সামলে উচ্চস্বরে হেসে বলল, আরে আমি নিহান, তোর বাল্যকালের বন্ধু। দেখেছিস, তুই ঠিক আমায় ভুলে গেছিস। ইয়াসফি সূক্ষ্ম চোখে আপাদমস্তক নিহানকে দেখে নিল। অতপর আচানক উচ্চস্বরে হেসে নিহানকে আরও একবার জড়িয়ে ধরল। কাঁধে চাপড় মেরে বলল, কি কেমন দিলাম? নিহান বুকে হাত দিয়ে বড় করে দম ছাড়ল। বাচালি ভাই, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তুই আমাকে চিনবি না। ধুর, কি যে বলিস, তোকে চিনব না তা কি করে হয়? মন্ত্রী সাহেব, কত শত মানুষ এখন তার আমাদের মনে রাখার সময় আছে নাকি? নিহানের অভিমানী গলা শোনা গেল। ইয়াসফি পরিস্থিতি স্বাভাবিক করতে নিজে সোফায় বসে নিহানের হাতে টেনে বসিয়ে বলল, রাগ করিস না, কত ব্যস্ত থাকা হয়, কারোর সাথে কোনো যোগাযোগ করা হয় না। কেমন আছিস তাই বল। দুই বন্ধু সুখ দুঃখের আলাপ জুড়ে দিল। কতদিন পর দেখা। ততক্ষণে অমর ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। দুজনের কথায় মাঝে এসে দাঁড়ালো। কিছু বলবি ওমর? হ্যাঁ ভাই, এবার একটা গৃহ পরিচালিকা রাখেন। আমি তো ভালো রান্না করতে পারি না, কতবার বাইরের খাবার আনা যায়। বিষয়টা আমিও ভাবছি। তুমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে একজন নিয়োগ দাও, আমার এত সময় নেই। গৃহ পরিচালিকার কি দরকার? এবার একটা বিয়ে করে নে। দেশে যখন এসেছি বন্ধুর বিয়ে খেয়ে যাই। তা আপাতত সম্ভব নয় রে বন্ধু। ইয়াসফির গম্ভীর আওয়াজ শুনে নিহান কথা বাড়ালো না। একসাথে খাবার খেয়ে বিশ্রাম করে নিহান চলে গেল। ইয়াসফি থাকার জন্য জোর করেছিল। নিহানের গুরুত্বপূর্ণ কাজ থাকায় সে থাকলো না। ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিতেই দেখে অনেকগুলো মিস কল উঠে আছে। মামা কল করেছিল। ইয়াসফি তোয়ালে দিয়ে মুখ মুছে কল ব্যাক করলো। কিরে ভাগ্নে, কোথায় ছিলে? এতক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি, তোর কোনো রেসপন্স নেই। এই তো ওয়াশরুমে ছিলাম রে মামা। সব কিছু ঠিকঠাক আছে? কোনো ঝামেলা টামেলা হচ্ছে না তো তোর? আবার কোনো সমস্যা হলে আমায় জানাস। না, তেমন কোনো সমস্যা নেই। বুঝলে মামা, আজকে নিহান এসেছিল, রাতে একসাথে খাবার খেলো। জোর করেছিলাম থাকার জন্য, কিন্তু থাকলো না। আজিম সারোয়ারের গলার স্বরে বিস্ময় টেনে জিজ্ঞাসা করলেন, কেন এসেছিস? নিহান আমার ছোটবেলার বন্ধু। কি যা তা বলিস? নিহান কোথা থেকে আসবে? ও তো গত 2 মাস আগে লিডার ক্যান্সারে মারা গিয়েছে। ওদিকে 10,000 টাকা জলিলের দিকে এগিয়ে দিল রুহানি। নতুন কচকচে নোটগুলো দেখে জলিল দেরি করলো না।
ছো মেরে নিয়ে গেল। একবার গুনে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর টাকার মধ্যে শব্দ করে চুমু খেলো, যা দেখে ফিচেল হাসলো রুহানি। মাসুম মুখ বাঁকিয়ে জিজ্ঞাসা করলো, অভিনয় ভালো করে করেছিস তো বেটা, টের পেয়ে গেলে কিন্তু তোর পিন্ডি চটকাবে। জলিল চোখ শুরু করে ভাব নিয়ে বলল, নিহানের পার্টিতে এত সুন্দর করে অভিনয় করেছি যে আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি। আমি কি জলিল নাকি নিহান? আর মন্ত্রী সাহেব কি ধরতে পারবে? উল্টো অনেক করে অনুরোধ করেছিল থাকার জন্য। থেকে যেতে? জলিল জিহ্বায় কামড় দিয়ে বলল, মাথা খারাপ নাকি? হাইনার গুহা থেকে কতক্ষণে বের হব সেই চিন্তাই করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আরও সময় নিজেকে বিপদে ফেলবো? মাসুম শব্দ করে হেসে উঠল। রুহানি বিরক্তির চোখে তাকালো, এরপর ফিস ফিস করে বলল, আস্তে, ও ঘুমিয়েছে, উঠাস না। মাসুম মুখে হাত দিয়ে চুপ হয়ে গেল। রুহানির কথায় জলিল গতকাল ইয়াসফির বাসায় নিহান সেজে গিয়েছিল। রুহানি নেক্সট টার্গেট ইয়াসফির বাসা তল্লাশি করা। সেখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আগে থাকতে পুরো বাসার সকল তথ্য জানার জন্য জলিলকে পাঠিয়েছিল। এমনি এমনি তো পাঠানো যায় না, তাই তার বন্ধু নিহান সাজিয়ে পাঠিয়েছে। নিহান যে মারা গেছে তা রুহানি জানতো, কিন্তু ইয়াসফি নয়। রুহানি মাসুমের থেকে চোখ সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে জলিলকে জিজ্ঞাসা করলো, কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন? হ্যাঁ আছে। জলদি বল। মন্ত্রী সাহেব নতুন গৃহ পরিচালিকা খুঁজছেন, তুমি চাইলে জয়েন্ট হতে পারো। রুহানির মুখে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। সামনের দেয়ালে দৃষ্টি নিবদ্ধ করে বলল, অবশ্যই যাব। মাসুম, আমার যাওয়ার সকল ব্যবস্থা কর। ব্যাটাকে শায়েস্তা করার আগে কয়েকদিন আত্মা ভরিয়ে রান্না করে খাইয়ে আসি। মাসুম আতঙ্কের সহিত বলল, তুই একা যাবি? হ্যাঁ, একাই যাব। আমি তোর সাথে যাব রুহু। রুহানি চোখ পাকিয়ে বলল, একদম জেদ করবি না। এরপর দরজা দিয়ে কাঠের দিকে তাকালো। সেখানে উপর হয়ে পড়ে এক পুরুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চোখ নামিয়ে মাসুমের দিকে তাকালো। ওর সেবা যত্নের জন্য হলে ওর কাছে এখন তোর থাকা উচিত। দুজনেই চলে গেলে ওর দেখভাল কে করবে? শয়তান মন্ত্রী ও শৈলের কি হাল করেছে দেখছিস? মুখে কালো কাপড় পেঁচিয়ে দিনরাত মেরেছে, সারা শরীরে কালশিটে দাগ পড়ে গেছে। আমি তো গতকাল দেখে কান্না করে দিয়েছি। জীবনে কল্পনা করিনি ওকে ফেরত পাবো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার কাছে ওকে ফেরত দিয়েছেন। আমিও ভাবি নাই রে রুহি, ও যে আমাদের মাঝে ফেরত আসতে পারবে। তুই ওর দেখাশোনা করবি, আমার অবর্তমানে ওর কোনো ক্ষতি যাতে না হয়। তাছাড়া তোর এখানেই থাকা উচিত, যাতে আমি ভবিষ্যতে বিপদে পড়লে তুই আমাকে সাহায্য করতে যেতে পারিস। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। রুহানি বড় করে দীর্ঘশ্বাস ফেলল। জলিলের দিকে নজর দিয়ে বলল, মন্ত্রীর বাসার সব ডিটেলস বল আমাকে। ওদিকে চায়ের কাপ নিয়ে ইয়াসফির রুমে ঢুকতেই অমর দেখল ইয়াসফি আগ থেকে উঠে বিছানায় বসে আছে, দুই হাত দিয়ে মাথা চেপে ধরে আছে। অমর দ্রুত পায়ে সামনে এসে জিজ্ঞাসা করলো, মাথা ব্যথা কমেছে ভাই? একটু। দুপুরের মিটিংটাও তো ক্যান্সেল করলেন। 2 আসনের এমপি অনেকবার কল দিয়েছিল, আমি ধরিনি। আজকে কোনো ঝামেলায় যাচ্ছি না, সারাদিন রেস্ট করব। কিন্তু ভাই। ইয়াসফি হাত দিয়ে অমরকে থামিয়ে দিল। কোনো কিন্তু নাই, যা বলেছি তাই। ঠিক আছে, চা দাও। অমর চায়ের কাপ এগিয়ে দিতেই ইয়াসফি হাত বাড়িয়ে নিয়ে চুমুক দিল। গত রাত থেকেই উত্তেজনা, রাগে তার মাথা ব্যথা উঠে গেছে, তাই আজ কোথাও যায়নি। তার বন্ধু নিহান মারা গেছে তা জেনে যতটা না কষ্ট পেয়েছে তার থেকে বেশি রেগে গেছে, এই কারণ যে কেউ তাকে নিহান সেজে ঘোল খাইয়েছে। এটা কিছুতেই ইয়াসফি মানতে পারছে না। মনে পড়লেই সারা শরীর রাগে রি রি করছে। অমর তাকিয়ে তাকিয়ে ইয়াসফিকে কিছু সময় দেখল। এক রাতের ব্যবধানে ছেলেটা কত অগোছালো এলোমেলো দেখাচ্ছে, কিন্তু কি জানি কি নিয়ে গভীর চিন্তায় মগ্ন। অথচ গতকাল রাতে বন্ধুর সাথে কত প্রাণোচ্ছল ছিল। অমর তো জানে না আসলে সেটা ইয়াসফির বন্ধু ছিল না, তাই সে ভাবছে অন্য কথা। ইয়াসফি চায়ের কাপ রেখে অমরের দিকে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে জিজ্ঞাসা করল, ভাইরাল ভিডিওতে থাকা ছেলেটাকে উঠাতে বলেছিলাম। ভাই, আমি ইরফান নামের ছেলেটাকে উঠিয়ে দিয়েছিলাম। আপনার অবিকল গেট আপ দেওয়া ছেলেটাকে পাইনি। আমার মনে হয় পাওয়াও যাবে না। ছেলেটার মুখ তো মাস্ক, সানগ্লাস ঢাকা ছিল। ইরফান কি বলল? বলল রুহানি নামের একটা মেয়ে সব কিছুর সাথে সংযুক্ত। ইরফান কিছু জানে না, তাই আমি ওকে ছেড়ে দিছি। ও নিজেও নাকি মেয়েটাকে খুঁজছে। ইয়াসফি চায়ের কাপে চুমুক দেওয়া রেখে ভ্রু কুচকে অমরের দিকে তাকালো। নাম কি বললে?
রুহানি? ইয়াশফির নামটা চেনা চেনা মনে হলো, কোথায় জানি শুনেছে, কিন্তু কোথায় শুনেছে তার তো ঠিক মনে করতে পারলো না। এক হাতে কপালে চোখ ডলে চোখ বন্ধ করে ব্রেনের উপরে মৃদু চাপ প্রয়োগ করলো। ধীরে ধীরে ব্রেন কাজ করলো, নামটার কথা মনে পড়ে গেল। চোখ মুখে বিস্ময় টেনে মৃদু স্বরে চেঁচিয়ে উঠল, রুহানি তাবাসসুম। সে বারান্দায় থাকা চেয়ারে আরাম করে বসলো। বাইরে গাঢ় অন্ধকার, সন্ধ্যা নামতে এখনো ঢের সময় বাকি। কালো মেঘের কারণে চারিপাশে নেমে এসেছে নিঝুম আধার, তবে পশ্চিম দিকে এখনো আলো উঁকি মারছে। পুরো পরিবেশটাই মোহনীয়, এ যেন আলো আধারের লুকোচুরি খেলছে, যেমনটা তার জীবন নিয়ে খেলা হচ্ছে। সে আলো আর অন্যজন আধার, দুজনে মিলে লুকোচুরি খেলতেই ব্যস্ত। কি জিতবে কে হারবে সেটা শুধু সময় জানে। পুরোনো দিনে ফিরে গিয়েছিল, ধ্যান ফিরল রুহানির ডাকে। নাও তোমার কফি। চোখ তুলে তাকে মিষ্টি করে হাসলো, কফির মগ নিয়ে পাশে রাখলো, রুহানিকে টেনে নিজের কোলে বসিয়ে দিল। রুহানি চেঁচিয়ে উঠল, আরে করছো কি? কফি পড়ে যাবে। সে কথায় গ্রাহ্য করল না। ফোলা চোখ মুখ নিয়ে রুহানিকে চাপটে ধরে আছে, খোলা চুলে মুখ ডোবালো। এই মেয়েটা তার সকল মানসিক অশান্তির অবসান ঘটিয়েছে। যখন ইয়াশফির লোক ওকে মারত তখনও ভাবত এত যন্ত্রণা সহ্য করার থেকে মৃত্যু ওর জন্য শ্রেয়। পর মুহূর্তে রুহানির মুখ মনে পড়ে যেত, তখন মনে জোর আসতো, না আমাকে বাঁচতে হবে, আমার রুহির জন্য হলেও বাঁচতে হবে। রুহানি ওঠার জন্য হাঁসফাঁস করতে লাগলো, কিন্তু সে ছাড়ল না। শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ ফিস ফিস করে বলল। রুহানির সকল ছটফটানি বন্ধ, আবেশে চোখ বন্ধ করে ফেলল। কতদিন পর সেই চিরচেনা ডাক, সময়টাকে বেঁধে রাখতে ইচ্ছা হলো তার। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। রুহানি হাতের মগটা রেখে আদুরে ভঙ্গিতে গলা জড়িয়ে ধরল। তুমি ব্যথা পাচ্ছ মা? সে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। রুহানি ভালো করে তার দিকে তাকাতেই চোখ দুটো ছলছল করে উঠল, মুখে চোখে চুলে দাড়িতে হাত বুলালো। কি অবস্থা হয়েছে ছেলেটার। অমানুষটা তোমার কি হাল করেছে বিশ্বাস করো, আমি ভেবেছিলাম তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। দুর্বল ঠোঁট প্রশস্ত করে হাসলো। রুহানি বুকে মাথা রেখে হাট বরাবর চুমো বসালো। শার্ট সরাতেই উন্মুক্ত বুকে পোড়া ঘায়ের দাগ দেখে চোখ দুটো দপ করে জ্বলে উঠল। সেখানে হাত বুলিয়ে শক্ত গলায় বলল, অমানুষটাকে আমি ছাড়বো না। 3 দিন পরের কথা। ইয়াশফি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে। অর্থ বছরের জিডিপি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। হঠাৎ তার মোবাইলে একটা নোটিফিকেশান এলো। সে মোবাইলে না তাকিয়ে মিটিংয়ে মনোযোগ দিল। মিটিং শেষ হলো আরও 8 ঘন্টা পর। বের হয়ে মোবাইলের নোটিফিকেশানটা চেক করতেই তার চোখ দুটো কপালে ওঠার অতিক্রম। সে তো এখানে, তাহলে এই কাজটা কে করলো? দৌড়ে গাড়ির কাছে গেল। অমর তাকে দৌড়ে আসতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? ইয়াশফি বিচলিত গলায় বলল, তুমি এদিকটা সামলাও, আমি আসছি। বলে দেরি করলো না। গাড়িতে উঠে স্পিড বাড়িয়ে রাস্তার ধুলো উড়িয়ে সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। অমরকে কিছু বলার সুযোগ দিল না। এক হাতে বৈদ্যুতের গতিতে গাড়ি চালাতে চালাতে অপুকে কল করলো। হ্যাঁ ভাই বলেন। তুমি এখন কোথায় আছো? আমি তো ভাই হাড়িভাঙ্গা এলাকায়। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? এখনো চৌরাস্তায় দাঁড়াও, আমি এসে পিক করছি। কল কেটে গাড়ি চালাতে মনোনিবেশ করলো ইয়াশফি। এক একটা সেকেন্ড তার কাছে যেন এক একটা ঘন্টার সমান মনে হচ্ছে। কতক্ষণ কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারবে সেই চিন্তায় মশগুল। ভয়ানক বিপদের আশঙ্কা করছে, মনে মনে প্রার্থনা করছে যাতে আর আশঙ্কা সত্যি না হয়। চৌরাস্তা থেকে অপুকে পিক করে নিল। অপু গাড়িতে বসেই ইয়াশফির অবস্থা অবলোকন করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? ফ্লোরার লাশের ড্রয়ার কেউ খুলেছে? অপু কপাল কুঞ্চিত করে জিজ্ঞাসা করলো, ফ্লোরাকে? যেই মেয়েটাকে আমি বরফে সংরক্ষণ করে রেখেছি, ওর নাম ফ্লোরা, আমার ভালোবাসা। অপু মাথা দিলালো। এতদিন পর ফ্রিজিং ড্রয়ারে থাকা লাশের নামটা সে জানতে পেরেছে। তবে সে মনে মনে খুশি হয়েছে। মেয়েটাকে কষ্ট দিয়ে বরফে রাখা তার পছন্দ ছিল না। যাক, আল্লাহ বাঁচিয়েছে। আপনি জানলেন কি করে লাশের ড্রয়ার কেউ খুলেছে? আমি ওইখানে এমন ব্যবস্থা করে রেখেছি যে কেউ ওই ড্রয়ার খুললেই আমার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আর আমার মোবাইলে কিছু সময় আগে নোটিফিকেশন এসেছে। অপু কথা বাড়ালো না। বেশি কথা বলে ইয়াশফির মাথা গরম করলে দেখা যাবে ওকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।
গন্তব্যস্থানে এসে গাড়ি ফেলেই ভেতরে ছুট লাগালো। অপু বিরক্তি নিয়ে গাড়ি পার্ক করতে গেল, দৌড়ে ভেতরে ঢুকে দরজা দিয়ে উকি দিল। রবিন তখন চাবি গুছাতে ব্যস্ত। ইয়াশফিকে দেখে ওর ভ্রু কুচকে গেল। ইয়াশফির গলা শুকিয়ে গেছে, ঢোক গেলে আমতা আমতা করে বলল, চাবি দাও। রবিন বিস্মিত হলো, ভ্রুজোড়া কুচকে জিজ্ঞাসা করলো, কিসের চাবি স্যার? কিসের চাবি মানে? লাশের ড্রয়ারের চাবি। আর কেউ ড্রয়ার খুলেছিল? আমার মোবাইলে নোটিফিকেশন এসেছে। স্যার আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? না, কেন? একটু আগে আপনি নিজে লোক নিয়ে এসে ফ্লোরা ম্যাডামের লাশ নিয়ে গেলেন। যাওয়ার 10 মিনিট হয়নি, এর মধ্যে এসে চাবি চাইছেন। অদ্ভুত তো। ওদিকে ফ্লোরার লাশবাহী গাড়িটা নিঃশব্দে এগিয়ে চলছে গন্তব্যের উদ্দেশ্যে। সাইরেনটাও অফ করে দেওয়া হয়েছে। রুহানি ব্লুটুথে কানেক্টেড আছে একজনের সাথে। সে রুহানির রাস্তা বলে দিচ্ছে, আর রুহানি সেই অনুযায়ী মাসুমকে গাড়ি চালাতে বলছে। মাসুম গাড়ি চালাতে চালাতে রুহানিকে শুধালো, রুহানি, এখন যদি ফ্লোরার লাশটা উঠে আমাদের দুজনের গার মটকে দেয় তাহলে কেমন হবে? রুহানি নাক ফুলিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। মাসুমের আচাচিত প্রশ্নে সে বিরক্ত, দাঁত কিরমির করে চোখ পাকিয়ে তাকালো। মাসুম কাচুমাচু করে মৃত চোখে দৃষ্টি দিয়ে বলল, সত্যি কথা বলছি। রুহানি ধমকে উঠল, আরেকবার উল্টোপাল্টা কথা বললে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেব। দিনে দুপুরে লাশ উঠে ঘাড় মটকাবে? খেয়ে দেয়ে কাজ নেই তো? কাজ নেই দেখেই বলছি। রুহানি দুম করে মাসুমের বাহুতে কতগুলো ঘুষি বসিয়ে দিল। মাসুম ব্যথায় চোখ কুচকে ফেলল। এই পুচকে মেয়েটার শরীরে শক্তি আছে বটে, এক একটা ঘুষি ইটের বাড়ির সমান। রুহানির ব্লুটুথে কানেক্টেড থাকা মানুষটা উচ্চ শব্দে হেসে উঠল। রুহানির কথা শুনে সে আন্দাজ করে ফেলেছে এখানে কি হচ্ছে। হাসির শব্দে রুহানির কানে আসতেই সে সাগরের ঢেউয়ের মতো গর্জন করে উঠল, এই তুমি হাসছো কেন? তোমাদের কাণ্ডে। তোমার আশকারে মাসুমটা এমন হয়েছে। সে গলার স্বর পানসে করে বলল, যা বাবা, আমি আবার কি করলাম? তুমিই তো যত নষ্টের গোড়া। মাসুম রুহানির কানের সামনে চেঁচিয়ে অভিযোগ করে বসল, ভাই আমাকে কতগুলো ঘুষি মেরে বসলো, আমি ওকে আর সহ্য করতে পারবো না। আপনার সম্পত্তি এবার আপনি নিয়ে যান। রুহানির ঠোঁট কামড়ে চোখ গরম করে মাসুমকে ভয় দেখালো, কাজে দিল। মাসুম এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাত দিয়ে মুখ ধরে ফেলল। রুহানিকে ঠান্ডা করতে সে বলল, মারামারি ঝগড়া পরে করো, আগে আমার কথায় মনোযোগ দাও। কথাটা জাদুর মতো কাজ করলো। রুহানি মুহূর্তেই সব ফেলে সিরিয়াস হয়ে গেল, কান খাড়া করে বলল, বলো। এখন এই গাড়ি নিয়ে সোজা জেলার শেষ সীমানায় যাবে, সেখানে তাদের মানুষ থাকবে। তুমি তাদেরকে লাশটা বুঝিয়ে দিয়ে মাসুমকে নিয়ে অন্য গাড়িতে চলে আসবে। তবে সাবধান, মাস্ক পরে নিবে, তোমাদের যাতে কেউ না চিনে এমন করেই যাবে। তুমি যাবে না? না, আমাকে দেখলে নেগেটিভ রিয়াকশন দিতে পারে, তাই আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমার মোবাইলের লোকেশন আর লোকের যাবতীয় ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছে, তুমি চেক করে নিও। ফ্লোরার বাবা রায়হান খান বারবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে। গতকাল রাতে তার মোবাইলে অদ্ভুত একটা মেসেজ এসেছে। মেসেজটা ছিল এমন, আপনার মৃত মেয়েকে ফেরত পেতে চাইলে জেলার শেষ সীমান্তে বড় ব্রিজে দাঁড়িয়ে থাকবেন, সময় 4টা। প্রথমে ভেবেছিল ভুয়া সংবাদ, কেউ তাকে বিপদে ফেলার চেষ্টা করছে। কিন্তু সকালে সেই নাম্বার থেকে কল আসে। কলে তাকে শুধু এতটুকুই বলা হয়েছে যে 4টা বাজার সাথে সাথে ব্রিজের সামনে দাঁড়িয়ে থাকতে, সাথে লাশবাহী গাড়ির চালক নিয়ে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে যায়। এরপর কত শতবার কল দিল, কিন্তু সিম বন্ধ। উনি আসবে না বলেও চলে এলেন, যদিও সত্যি হয়ে সেই আশায় পুরনো কথায় ডুব দিয়েছেন। ধ্যান ভাঙল চালকের কথায়। 4:20 বাজতে চললো, এখনো তো এলো না, আর কতক্ষণ লাগবে? রায়হান খান ইতস্তত করে বলল, বেশি সময় লাগবে না, চলে এলো বলে। জলদি কল করে আসতে বলুন। সিম বন্ধ কল দিলেও কাজ হবে না। চালক বিরক্তি নিয়ে মিস্টার খানের দিকে তাকিয়ে পকেট থেকে মোবাইল বের করলো। কাকে কল দিয়ে একটু সাইডে সরে গেল। বেশি সময় অপেক্ষা করতে হলো না। মিনিট 5 পর একটা লাশবাহী গাড়ি তাদের সামনে এসে থামলো। গাড়ি থেকে মাস্ক পরিহিত একটা মেয়ে বের হয়ে এলো। মেয়েটা আর কেউই নয়, রুহানি মোবাইলটা জিন্সের পকেটে গুজে রায়হান খানের সামনে দাঁড়ালো। মাসুম তখনও গাড়ির ড্রাইভার সিটে বসা। রুহানির গলার স্বর মোটা করে সে জিজ্ঞাসা করলো, আপনি কি মিস্টার রায়হান খান? জি আমি। আপনার মেয়ের লাশ গাড়িতে আছে, দয়া করে আপনি লাশটা নিয়ে এই মুলুক ত্যাগ করুন। আপনাদের গ্রামের বাড়ি তো সিলেট, তাই না? রায়হান খান চমকে উঠল। তাদের গ্রামের বাড়ির খবর এই মেয়ে জানলো কি করে? বিস্মিত নয়নে জিজ্ঞাসা করলো,
তুমি কি করে জানলে মা? রুহানি চোখ নাচিয়ে হাসলো। সামনের বেবি চুলগুলো গুছিয়ে নরম গলায় বলল, আমি অনেক কিছু জানি। কিভাবে? রায়ান খানের বিস্ময়ের পরিমাণ আরও বাড়ল। রুহানি মুচকি হাসলো, তবে উত্তর দিল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, বেশি কথা বলার সময় নেই আঙ্কেল। আপনি যত দ্রুত এই তল্লাট ছেড়ে চলে যাবেন ততই ভালো। সিলেটে গিয়ে মেয়ের দাফন কাফনের ব্যবস্থা করুন, আর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুন, যাতে রাক্ষসটা আপনাদের খুঁজে না পায়। খুঁজে পেলে আপনার মেয়ের লাশ কবর থেকে উঠাতেও দ্বিধাবোধ করবে না। রায়ান খান হালকা কেঁপে উঠল, তবে দেখলেন শেষের কথাগুলো বলার সময় মেয়েটার চোখ, গলার স্বর কেমন জানি কঠিন বর্ণ ধারণ করলো। রুহানি চোখ দিয়ে পরিমাণ করতে লাগলো রায়ান খানের মতিগতি। বুঝতে পেরে নিজে থেকেই বললেন, আপনার নিশ্চয় এখনো কোনো কিছু বিশ্বাস হচ্ছে না। আপনি চাইলে নিজের মেয়ের লাশটা দেখে নিতে পারেন।